আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে 14 রোজা চলে গেছে, কালকে 15, 16, 17, 18 এইভাবে করে করেই আমরা দিন গুনবো, রোজা শেষ হয়ে যাবে। সেই সাথে আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রম চলছে। আলহামদুলিল্লাহ। বাজার তো প্রতিদিনই আলোচনা করি। ধৈর্য এমন একটি ফল, যার ফলটা খুবই সুমিষ্ট হয়। আর ধৈর্য যে কোনো ব্যবসা বলেন বা যে কোনো কাজে বলেন, আপনার ধৈর্যের ফলটা হচ্ছে সবচেয়ে আহ, ধৈর্যের ফলের মতো ফল আর কোনো কিছু হয় না। তো বাজার উত্থান থাকবে, পতন থাকবে। উত্থান পতনে আমাদেরকে সাহসিকতার মধ্যে দিয়ে চলতে হবে। আলোচনা চলবে, আলোচনা সমালোচনা থাকবে। এটার ভিতর দিয়ে আমাদেরকে এই যে এই আহ, হোসেন ফয়সাল হোসেন, আমার মনে হয় ইয়াং ইনভেস্টর। কোনো কিছু শেষ হয় নাই, শেষ বলতে কিছু নাই, শেষ হচ্ছে মৃত্যু। মৃত্যুর আগে কোনো শেষ নাই। ওয়ালাইকুম সালাম। মৃত্যুর আগ পর্যন্ত কোনো কিছুর শেষ নাই। উত্থান পতন এখানে আমরা কেউ মার্জিন লোন ইউজ করি না, মার্জিন লোন ব্যবহার করি না, এবং মার্জিন লোন থেকে সবসময় সবাইকে বিরত থাকতে বলি। ওয়ালাইকুম আসসালাম। বাকিবুল্লাহ ভাই, শহীদুল ইসলাম ভাই, শান্ত সুমন ভাই, নাজিম উদ্দিন ভাই, আলমগীর ভাই। তো যত ঝাঁকি তত নেকি। কাজে দিব ভাই, যত ঝাঁকি তত নেকি। হ্যাঁ, আজকের যে লেনদেনটা হয়েছে এটাকে বলে একটা স্থিতিশীলতার লেনদেন আজকে। কেননা যে পরিমাণে ফলিং হয়েছে মার্কেট, সেই পরিমাণে আপ ট্রেডিং এ যায়নি। আর এখন সবাই আটকা আছে, এখানে সেল দিবে কে? দেওয়ার কিছু নাই। আর বাজারে ঝাঁকি দিবে, ঝাঁকি দেওয়া হবে আদাব। রূপব্রতে দাদা। তো ওই যে যত ঝাঁকি তত নেকি। ঝাঁকি দিবে, বাজার পড়বে, পড়লেই তো আমাদের একটা কেনার সুযোগ আসবে আবার। আপ ট্রেন্ডে অবশ্যই আছে আলহামদুলিল্লাহ দাদা। আপনারা কেমন আছেন সবাই? তো বাজারে ঝাঁকি দিবে, ঝাঁকি দিলে আমরা কিছু কারেকশন হবে, কারেকশন হলে আমাদের কেনার সুযোগ আসবে। আবার যারা কিছু উপরে আটকা পড়ে রয়েছে, ভালো ভালো স্টক, এতে ঘাবড়ানোর কিছু নাই। আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে ধরেন আজকে প্রায় এই 8 9 মাস, 9 10 মাস হয়ে গেছে আপনাদের সাথে আছি। তো এর ভিতরে উত্থান হয়েছে, পতন হয়েছে। পতনের সময় সাধারণত এই পুঁজিবাজারের অনলাইন প্ল্যাটফর্মে সব গর্তে ঢুকে যায়। একমাত্র আপনার এই ভাইটা সব সময় আপনাদের পাশে থাকে, বিপদে এবং সুদিনে, দুইটা সময় থাকে। এবং চেষ্টা করে আপনার ভাইটা যে আপনাদেরকে ভালো স্টক দেখানোর, ভালো জায়গাগুলো তো ভালো স্টক দেখানোর। আলমগীর ভাই ঠিক বলেন, উল্টা মিসাইল মারছি, রাইট? টেকনোটাক। তো এইখানে এখন আমাদেরকে, আমি সতর্কতার জায়গায় সতর্কবাণী দেই, আবার কনফিডেন্ট কনফিডেন্স যেখানে আসে সেখানে আপনাদেরকে কনফিডেন্স দিই। মিতা, ভালো আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? ঈদে বাড়িতে আসবো ইনশাল্লাহ, বাড়িতে আসলে অবশ্যই সুযোগ হলে দেখা হবে। রেমাপা, টাকা লাগবে না, আমাদের ধৈর্য লাগবে। ধৈর্য থাকলে টাকা আসবে, আর ধৈর্য হারাইলে টাকা আসবে না। আমরা আমাদের জায়গায় ধৈর্যটা যদি ঠিক রাখতে পারি, টাকার অভাব হবে না, টাকার বন্যা হয়ে যাবে। এই যে ধরেন রহিমাপা, আপনার ভাইটা সেই 11 12 সাল থেকে বাজারে উত্থান পতন, আহ, ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আহ, একটা জায়গায় এসে অবস্থান করেছি। আর সেই জায়গা থেকে আপনাদেরকে এই পর্যন্ত যতটুকু চেষ্টা করেছি দিতে, বা যতটুকু আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এখন যারা আমার সাথে আছেন আলহামদুলিল্লাহ, রিয়েলাইজ প্রফিট যারা পেয়েছেন তো আছে, আর যেগুলোতে আছে রিয়েলাইজ আনরিয়েলাইজ প্রফিট এবং লস, এগুলো যতক্ষণ পর্যন্ত আপনার স্টকটা সেল না দিবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো টেনশন নাই। তো
ধন্যবাদ ভাই। আহ, শিহাব খান ভাই, ইনশাল্লাহ আছি ভাই আপনাদের সাথে এখানে। আমরা আহ, অন্তত আমাদের পুঁজি যে এমন কোন স্টকে আমরা বিনিয়োগ করব না যে স্টকে আমাদের আহ, পুঁজি সহ আমাদের পরিবারের একটা বোঝা বা আমাদের ক্ষতিগ্রস্ত জায়গা হবে। বাজার চাপ দিবে, আমাদের স্টকের দাম কমবে, আবার বাজার ইউটার্ন আসবে, আমাদের স্টকগুলো প্রফিট দিবে। এর উদাহরণ আপনাদেরকে অনেকগুলো স্টক দিয়ে দিয়েছি। আহ, যতগুলা স্টকের আমি আপনাদেরকে অভয় দিয়েছি, যেমন আইবিপি নিয়ে দীর্ঘ সময় অনেকে আটকা ছিলেন এবং একটা পর্যায়ে গিয়ে আপনাদের সবাইকে প্রফিট দিয়েছে। কনফিডেন্স সিমেন্ট সেই আহ, আহ, অগাস্ট মাসে আমরা আলোচনা করেছিলাম কনফিডেন্স সিমেন্ট, সেপ্টেম্বর থেকে পড়া শুরু হয়েছে। 60 টাকার সময় আলোচনা করছিলাম, আস্তে আস্তে এটা 43 টাকা আসছে। কিন্তু আবারও এই বাজার ইউটার্ন নিছে অল্প সময়ের ভিতরে 43 থেকে আবার 70 টাকা, যেই জায়গাটাতে আমি 60 টাকা থেকে 70 টাকার হিসাবটা দেখাইছি সেখানে টাচ করেছে, সেখানে গেছে। তো প্রফিট তো মাস্ট দিয়েছে আমার ফাতেমা পা অনেকটা সময় অপেক্ষা করে। ঠিক ধৈর্যটা তখনই আমরা হারাই ফেলছি বা অনেকে হারাইছে যে যখন প্রফিটটা দিবে। আপা অনেকটা অ্যাভারেজ করে প্রায় 58 টাকা আনছিল, তো হতাশ হয়ে গেছিল। তো স্বাভাবিকতই আমাদের স্বভাবগতভাবেই আমরা এটা জিনিস যখন কেনা দামটায় আসে অনেক দিন বসে থাকার পরে, বিশেষ করে 4-5 মাস বসে থাকার পরে যখন কেনা দামটা পাই, তখন ভাবি যে বাজার এইটুকু বাড়ছে, আবার যদি পড়ে যায় তাহলে তো আবার আটকা পড়ে যাব। তখন আমরা পুঁজিটা সেভ করার জন্য কেনা দাম বা অল্প কিছু প্রফিটে বা স্টপ লস নিয়ে বেরিয়ে যাই। কিন্তু এই যে গ্রাফিক্যাল চিত্রগুলো আপনাদেরকে প্রতিদিন আলোচনা করি এবং একটা জিনিস বিষয় বুঝাই, সেটা হচ্ছে যখন একটা স্টক আপ ট্রেন্ডে যাবে, উপরের দিকে ঊর্ধ্বগতি হবে, তার কিছু কিছু ধাপ, এই ধাপগুলো বাজারের ঊর্ধ্বগতির সাথে সাথে ওই স্টকগুলো যেগুলো মোটামুটি একটা প্যাটার্ন ভালো থাকে, ওয়ালাইকুম সালাম ওমর ফারুক ভাই, প্যাটার্ন ভালো থাকে, স্টক ভালো থাকে, ওই স্টকগুলো যে যে সাপ্লাই জোন থাকে, একটা সাপ্লাইয়ের পর একটা সাপ্লাই ওভারকাম করতে থাকে। আর ওভারকাম করতে করতে একটা পর্যায়ে গিয়ে আপনার ফাইনাল যে ডেস্টিনেশন সেখানে হিট করে। আবার ওই স্টকটাই বাজার কারেকশন হলে ওই যে বটম সাইডে আসছে ওইখানে আর আসে না, যেখান থেকে সে গ্রো আপ হয়েছে সেখানে আর আসবে না। কেন আসবে না? তার কোম্পানির গ্রো আপের কারণে সে একটা কারেকশন মোডে, বাজার কারেকশন পড়লে সে কারেকশন দিবে, এটাই বাস্তবতা। যেমন কিছু জিনিস আপনাদেরকে শিখিয়েছি, একটা শেয়ার যদি ইউটার্ন আসে, 25% গ্রো হইলে ওইখানে একটা সাপ্লাই থাকে, অথবা 50% গ্রো হইলে ওইখানে একটা সাপ্লাই থাকে। জি, আহ, আমার রুবেল ফকির ভাই। তো ওই সাপ্লাই জোনটাতে আবার একটু কারেকশন হয়, এরপরে ধাপে 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 তার লক্ষ্যমাত্রার দিকে সে ছুটে যাবেই, কেউ আটকাতে পারবে না। কেন? এই স্টকগুলো আমি যেটা অ্যানালাইসিস করে আপনাদের ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের সাথে শেয়ার করি, আমার চেয়েও আরো অভিজ্ঞ বিজ্ঞ লোকজন যারা এই মার্কেটের মেকার, মার্কেট প্লেয়ার, যারা কখনো এই এই মার্কেটে আসে না বা তারা আলোচনায় আসে না, আলোচনা করে না, কেননা এটা বিজনেস পলিসি তাদের, বিগ পার্টি যারা বিগ ভলিউমের এই মার্কেটকে আপ এন্ড ডাউন করায়, তারা কিন্তু আমি যে জিনিসগুলো তথ্যপাত্রগুলো বের করে দেই, তারাও কিন্তু এই তথ্যপাত্র বের করে ওইসব স্টকগুলোতে বিনিয়োগ করে যেগুলো তাদের ফিউচার, ধরেন বাজার জুন ক্লোজিংকে নিয়ে একটা প্লে রোল করে, ডিসেম্বর ক্লোজিং নিয়ে প্লে রোল করে, আবার জুনের সময় ডিসেম্বরের কিছু স্টক প্লে করে, আবার ডিসেম্বরের সময় জুন ক্লোজিং এর কিছু স্টক প্লে করে। এটা কিন্তু আমি যে জিনিসটা বুঝেছি, শিখেছি, জেনেছি এবং এই মার্কেটের রিয়েল চিত্রটা আপনাদেরকে ধরানোর চেষ্টা করছি, সেম জিনিসটা যারা মার্কেট প্লেয়ার, টোটাল মার্কেটকে নিয়ন্ত্রণ করে, টোটাল মার্কেটটাকে যারা প্লে রোল করে, তারা কিন্তু ঠিক আমার চেয়ে আরো অভিজ্ঞ লোক এবং তারা কিন্তু এই বাজারে কোন কোন স্টকে বিগ বিনিয়োগ করে, বড় বিনিয়োগ করে এবং ওই প্লেটা কোথায় কোথায় নিবে। আমি যেমন কিছু কিছু তথ্য কোম্পানি থেকে নেওয়ার চেষ্টা করি বিভিন্ন মাধ্যমে, তারা সরাসরি কোম্পানিতে গিয়ে বিনিয়োগের বিষয়গুলো, কেননা তার একটা পুঁজি বিনিয়োগ করবে এই মার্কেটে, কোন স্টকটা তাকে একটু দীর্ঘমেয়াদে সময় নিয়ে প্রফিট দিবে বা ওনারা প্লে করবে, ওইগুলা কালেকশন করবে, ওটা ওনারা বুঝে শুনে ওই কোম্পানিগুলোতে করে।
আর কিছু আছে যারা জুয়ার এখানে পার্ট আছে যারা, তারা কি করে একটা অল্প পেইড আপের মিড মিড ক্যাপ টাইপের শেয়ার ৫-৭-১০ জনের একটা বিগ ভলিউম ধরে ২০-২৫ কোটি ৩০ কোটি টাকার একটা ফান্ড ক্রিয়েট করে তারা আগে কালেকশন করে মার্কেটে ওই যে গুজব পার্টি গুজব ছড়ায়। সেই গুজব ছড়ানোর জায়গা থেকে কিন্তু তারা তারা এই কাজটা করে। আমি অবশ্যই মার্কেটেরই একজন, আপনি যেমন মার্কেটের একজন, আমিও আপনাদের মার্কেটের একজন। আমরা এই মার্কেটে যারা বিনিয়োগ করছি সবাই মার্কেটেরই একজন। কিন্তু যারা বিগ ইনভেস্টর, যারা মার্কেট, যাদের কথায় বাজার উঠে নামে, তাদের যে কার্যক্রম বা তাদের যেগুলো এগুলা সম্পর্কে তো বাজারে থাকতে থাকতে ধারণা হয়েছে, বাজারের বেচা কিনা করতে করতে ধারণা হয়েছে। অনেক বড় বড় ইনভেস্টরের বাই সেলও দেখেছি, দেখার তৌফিক হয়েছে। বড় বড় পোর্টফোলিও, যেগুলো ৫০০-১০০০ কোটি টাকার পোর্টফোলিও, এগুলো দেখার তৌফিক হয়েছে। তাদের বাই অ্যান্ড সেলের সিস্টেমগুলো দেখেছি। রেগুলার বাই সেল করারও বিগ পার্টিদের দেখেছি। তো এগুলো দেখে তো অভ্যস্ত। এক একটা বড় যারা বিনিয়োগকারী, তাদের এক একটা কোডে, এক একটা পোর্টফোলিওতে ২০-৫০টা কোম্পানির শেয়ার থাকে। তারা ডেলি রেগুলার বাই সেল করে। আমি আপনি আর কয় টাকার বাই করি আর কয় টাকার সেল করি? আমাদের একটা শেয়ারের ২, ৪, ৫ হাজার, ১০ হাজার, ৫০ হাজার, ১ লাখ শেয়ার কিনলে আমাদের ব্যাটারি ফিউজ হয়ে যায়। কিন্তু তারা রেগুলার একটা পোর্টফোলিও, তাদের ৮-১০টা পোর্টফোলিও থাকে। ৮-১০টা পোর্টফোলিওতে অন্তত ২০-৫০টা কোম্পানি থাকে। এক কোডে বাই করে, আরেক কোডে সেল করে, ১০ পয়সা ২০ পয়সা। এই যে প্রতিদিন যে ফ্লাকচুয়েশন দেখছেন মার্কেটের, এটা তো আপনার আমার কোডের মতন কোড না। এই যে বিশাল একটা মার্কেট, সমুদ্র, এখানে গভীর সমুদ্র। এই বড় বড় যারা পোর্টফোলিও ম্যানেজমেন্ট করে বা পোর্টফোলিও ইয়ে করে, তারা কিন্তু প্রতিদিনই বাই সেল, আমিও এটাও ছোট আকারে করছি। আবার এই আপনাদের মাঝ থেকে বিনিয়োগকারী ভাই বোনেরা যারা পারছেন না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাদের পোর্টফোলিওগুলো আমি ম্যানেজমেন্ট করি। আমার একটা কন্ডিশন আছে, আমার ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়া ফুলফিল করে যারা আসছেন, আলহামদুলিল্লাহ, তাদেরকে নিয়ে একটা অগ্রযাত্রা চলছে এই বাজারে। সবাই বেশ ভালো আছি, কম হোক বেশি হোক, সবাই একটা ভালো জায়গায় আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা আমার এই দীর্ঘ ১৫-১৬ বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এই বাজারে এর আগে শুধু দেখতাম, অনেকের আলোচনা শুনতাম। কিন্তু যত জায়গায় যত টেকনিক্যাল অ্যানালিস্ট যারা আছেন এই বাজারে, তারা যে জিনিসগুলো করায়, তারা এই গ্রাফিক্যাল চিত্রের উপরে বিভিন্ন টুলস ব্যবহার করে, এই যে টুলসগুলো এখানেই দেখেন, এই যে টুলসগুলো আছে এখন এখানে, আপনারা এই যে টুলসগুলো, এখানে বিভিন্ন টুলস আছে, হ্যাঁ, এই টুলসগুলো তারা ব্যবহার করে বিভিন্ন ধরনের, এই যে গান বক্স আছে, গান স্কোয়ার আছে, বিভিন্ন আছে, ফিবোনাচি আছে, ট্রেন্ড বেসড ফিবো এক্সটেন্স আছে, বিভিন্ন টুলস আছে। এই বিভিন্ন টুলস, একটা টুলস আর প্রচুর টুলস। এই টুলসগুলো ব্যবহার করে করে তারা, যেমন এখানে আহ, আহ, এই যে সাইপার প্যাটার্ন আছে, এবিসিডি প্যাটার্ন আছে, বহু প্যাটার্ন, এই প্যাটার্নগুলো দিয়ে তারা শিখায়। তো এই প্যাটার্নগুলো আসলে অ্যাকচুয়ালি কার্যত এই বাজারের আহ, যে স্টকগুলোর আপ অ্যান্ড ডাউন, ওইগুলোতে তেমন একটা কাজ হয় না। আর এই বাজারে আমি যেটা সহজভাবে আপনাদেরকে শিখাই বুঝাই, ওই প্যাটার্নেরই একটা পার্ট, যেটা ওরা একটু ক্রিটিক্যাল ভাবে বোঝায়, যেটা শিখায়, সেই জিনিসটা আমি ওইভাবে শিখাই না। আমি একদম সহজ সরল ভাবে, কারণ যারা সহজ সরল ভাবে যারা আহ, আহ, বুঝেন, বুঝানো যায়, বুঝতে পারেন, সেই জায়গা থেকে একদম ওই যে উগান্ডার ভাষায় শিখায় না, উগান্ডার ভাষা না, ভাষা বাংলা, কিন্তু উগান্ডার প্যাটার্ন ধরে বুঝাই আপনাদেরকে, যেটা আমাকে অনেক বড় বড় টেকনিশিয়ানরা আমাকে উপাধি দিছে, আমি উগান্ডার অ্যানালাইসিস। তো আমার এই উগান্ডার অ্যানালাইসিসে যদি আপনাদের উপকৃত হন, তো আমারটা হয়তো ভালো। ওই যে দাগ থেকে যদি নতুন কিছু হয়, তো দাগই ভালো, সেটাই আর কি। তো এখন গতকালকের আলোচনা আমরা বলেছি আজকে একটা বাউন্স ব্যাক করেছে। ২-১ পয়েন্ট প্লাস মাইনাস এটা হতেই পারে, হবেই। কারণ আতঙ্ক তো একটা সবার ভিতরে বিরাজমান আছে, আহ, ইরান আমেরিকার যুদ্ধকে কেন্দ্র করে। আর এই যুদ্ধটা আসলে কতটুকু দীর্ঘায়িত হবে বা কত কিছু হবে, এটা এখনো পর্যন্ত ক্লারিফিকেশন পাওয়া যাচ্ছে না। তবে একটা জিনিস, সবকিছুরই শুরু যেমন আছে শেষও আছে। তো আমার যেটা ধারণা বা যে অবস্থান, দৈনিক যেভাবে আহ, এখানে
ইরানের তো বুঝেনি তো, এত 10 জনে মিলে যদি একজনের ঘাড়ের উপরে মারে, সে যতটুকু চেষ্টা তার আত্মরক্ষার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, বাকিটা কতদিন কে কতদিন টিকবে বা কতটুকু সে, আমি যখন আমাকে যদি কেউ আক্রমণ করে চারিদিক থেকে, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আমি লড়াই করে যাব। সেই লড়াইতে কিন্তু আমি জানি যে আমার শেষ, আমার মৃত্যু। তো আমার মৃত্যুর আগে যতটুকু পাঞ্জা লড়তে পারে আমি সেটুকু পাঞ্জা লড়ার চেষ্টা করব। তো ইরানের কাছে যে মিসাইল আছে বা পারমাণবিক আছে, বোমা আছে বা যা কিছু আছে, সর্বস্ব দিয়ে সে চেষ্টা করবে। সে মরার আগে মেরে যাবে, এটাই বাস্তব সত্য কথা। দেয়ালে পিঠ থেকে গেলে তার পিছনে যাওয়ার শক্তি নাই, সামনে ছাড়া। তো এখন ইরানের অবস্থা হয়েছে এটা। আর মুসলিমগুলো তো তাদের বন্ধু আহ, যারা আছে ইসরায়েল আমেরিকার ঘাঁটি বানায় দিছে। তো আলহামদুলিল্লাহ ওদের তো ওরা আহ, বন্ধু বানায় আজকে। দেখেন, ইরান কিন্তু মিসাইল মারলে ওই আরব কান্ট্রিতে গিয়ে পড়ে, ক্ষতি আরব কান্ট্রির হয়, আমেরিকার কিচ্ছু হয় না। তো আমরা মুসলিম, যারা মুসলিম দেশগুলো আছে, ওই রাজারা আছেন, ক্ষমতার লোভে যাই করছেন, এটা মানে একের পর এক তো মুসলিম কান্ট্রিগুলোকেই সব ধ্বংস করছে, করবে। আর তারা যাদেরকে বন্ধু বন্ধু ভেবে ঘাঁটি বানাইছে, 2 দিন পরে ইরান শেষ হইলে তাদেরকেও শেষ করবে, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। হয়তো ক্ষমতার মোহে আমরা এগুলা বুঝি না, কিন্তু এটাই রিয়েলিটি। যা হোক, বাজারের যে অবস্থান, সেই জায়গা থেকে বলা যায় যে আজকের যে ক্যান্ডেলটা হয়েছে, বাউন্স ব্যাক করেছে। আমি আজকের ক্যান্ডেলের যে বটম সাইডটা দেখেছি, 5275, 5275-এ যখন আপনি প্রিভিয়াস সাইডগুলো টানবেন, এই জায়গাতে একটা আছে, ফেব্রুয়ারি মাসের একটা সাপোর্ট আছে এখানে। আবার এই দিকে ইউটার্নের পরে একটা, এই এই ক্যান্ডেলটা দেখেন, এই জায়গার ক্যান্ডেলটা, এখানেও একটা সাপোর্টের সিগন্যাল আছে। আর হচ্ছে গিয়ে হয়তো অনেকে বলে 4100-তে আসবে বা বিভিন্ন, যে যেই টুলস ইউজ করে ধরতে পারে সেটা একটা বিষয়। এখন যেহেতু রমজান মাস, আর এখন 10 রমজান, সরি, এখন 14 রমজান পার হয়েছে। প্রতি বছর রমজানের শেষের দিকে একটু বাজারটা স্লো থাকে, কিন্তু আরেকটা জিনিস বোঝার হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে যুদ্ধটার যতটুকু আমি বুঝতেছি, বা ওয়ালাইকুম সালাম ইব্রাহিম ভাই, যতটুকু বুঝতেছি, আর বেশি একটা দেরি করতে পারবে না, কারণ আর্থিক বিষয় তো সকলেরই উপরে প্রেসার পড়তেছে। এমনি বৈশ্বিক পরিস্থিতি ভালো না, বিশ্বের অবস্থান, অর্থনীতির অবস্থা নাজুক। সেখানে যুদ্ধ সবসময় ক্ষতিকারক দিক, এটা সবাই বুঝে, সবগুলা দেশে বুঝে। এর আগে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বাধায় দিয়া অনেক ক্ষতি করেছে। তো এখন দেখুন, এই বাজারের যে চিত্র, আমি এই প্যাটার্নটা যেটা ঘটছে গত সপ্তাহে বা এই সপ্তাহ এবং গত সপ্তাহ মিলিয়ে, এটা কিন্তু এই যে সেপ্টেম্বরের, এই 25 সালের সেপ্টেম্বরের একই জায়গায় রেখে যে কোনো একটা সাইডওয়েজে প্লে হয়েছে, এটাও কিন্তু এখনো সেম জিনিস হয়েছে, সেম জিনিস হয়েছে। তো হওয়ার পর একটা কারেকশন আসছে। আর কারেকশনটা আসছে যেহেতু আমাদের নতুন গভর্নমেন্ট আসছে। আপনারা জানেন যে 12 তারিখ থেকে সংসদ অধিবেশন শুরু হবে, তাহলে আজকে 4 তারিখ, আগামীকালকে 5 তারিখ, 6, 7, 2 দিন বন্ধ, 8, 9, 10, 11, 12, মানে আহ, এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার থেকে আহ, সংসদ অধিবেশন শুরু হবে। তো সংসদ অধিবেশন শুরু হলে তখন হয়তো বা একটা স্থিতিশীল অবস্থা আসবে। এটা নিশ্চিত থাকেন যে মার্চ মাস শেষ হয়ে গেলে এপ্রিলের দিকে বাজারের একটা প্লে রোল আসবে। কেন আসবে বলি, তখন এই মার্চ মাসে এখন বাজারটা সাইডওয়েজে থাকবে। কেন সাইডওয়েজে থাকবে? আপনার ব্যাংকের ডিভিডেন্ড আসতেছে, ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড আসতেছে, তারপরে ফাইন্যান্স সেক্টরের ডিভিডেন্ড আসবে খুব, এই এই মার্চ মাসটা জুড়ে। মার্চ মাস থেকে কিছু কিছু এপ্রিলেও যাবে, ফাইন্যান্স সেক্টরের কিছু কিছু এপ্রিলেও যাবে। কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে আপনাদের কাজে লাগবে। তাহলে আপনাদের ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এই 3টা সেক্টরের ডিভিডেন্ড কিন্তু এই মাসের ভিতরে ডিক্লারেশন আসবে। তো এই মাসের ভিতরে যদি ডিক্লারেশন আসে এবং দিতে বাধ্য, এটা রুলস অনুযায়ী মার্চ মাসের, তাহলে ঘোষণাগুলো আসবে কখন? এই ঘোষণাগুলো আসবে
আজকে হচ্ছে মার্চ মাসের 4 তারিখ। আহ, 10, 11, 12 তারিখের দিকে আসবে, তখন কি হবে? আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিগুলো মনে রাখি, আহ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে এইখানে যে যে স্টকগুলোর ডিভিডেন্ড ঘোষণার সময় হয়েছে সেগুলো আপ ট্রেন্ডে চলে গেছে, এবং সেখানে গিয়ে ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে সেই শেয়ারগুলো ছেড়ে দিয়েছে। ঠিক একই কায়দায় এখন ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সের মুভমেন্টটা যেটা চলছে, ফাইনাল রেলিটার মুভমেন্টে চলছে। তো ফাইনাল রেলির মুভমেন্টে হলে কি হচ্ছে, যে স্টকটা আপে চলে যাচ্ছে, ধরেন সিটি ব্যাংকের কথা বলি, CITY, যে কোনো সময় তার ডিভিডেন্ড ঘোষণার, সরি সিটি ব্যাংক, সিটি ব্যাংক, আপনারা দেখবেন যে কোনো সময় তার ডিক্লারেশন আসবে, এবং এখন ডাউন ট্রেন্ডে আছে, ফুল ডাউন ট্রেন্ড, অলমোস্ট সেখানে ডেলিভারি দিয়ে ফেলেছে সিটি ব্যাংকটা। তো সিটি ব্যাংকটা যেহেতু এখানে ডিক্লারেশন দিয়ে ফেলেছে, সরি আপনার এখানে আহ, এখানে ডেলিভারি দিয়ে ফেলেছে, এখন যেটা হবে, হয়তোবা আরেকটু নিচে আসতেও পারে, বা এইখান থেকে একটা রিটেস্ট কোনটা হবে, আবার যেগুলো আটকা আছে আবার একটা ডেলিভারি দিবে ঘোষণাটা। আচ্ছা, ঘোষণাটা কবে, কোনো ডেট টেট দিয়েছে কিনা একটু খেয়াল করে দেখবেন। যে এখন আপনাদেরকে সবচেয়ে বড় নজর রাখতে হবে, যারা ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্সে আছেন, কোন কোন টাইমে ওদের ঘোষণাটা আসে, এগুলা প্রিভিয়াস হিস্ট্রি থেকে চেক করে নেবেন। CITY, সিটি ব্যাংকের ঘোষণাটা কবে আসবে, কোন দিন দিবে, এগুলো আপনাদেরকে অবশ্যই এখন নজরে রাখতে হবে। আর ঘোষণার পরে, ঘোষণাটা আসার আগ পর্যন্ত মার্কেটটা এই শেয়ারগুলোর প্রাইসটা কোন জায়গায়, যেমন এটা এখনো ঘোষণা আসে নাই, তার মানে নেক্সট উইকের যে কোনো সময়, বা এই রানিং, এই সপ্তাহ তো শেষ, আগামী সপ্তাহ থেকে কিন্তু ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স গুলোর ডেট চলে আসবে। তাহলে ডেট চলে আসলে কি হবে, ওই ডেট চলে আসার সময় একটা ইউটার্ন আসবে, ইউটার্নের মধ্যেই যারা আটকা পড়বেন বা যারা এন্ট্রি দিবেন তারা কিন্তু ডিভিডেন্ড ভোগ করতে হবে, প্লাস ডিভিডেন্ডের পরে কিন্তু অ্যাডজাস্টমেন্টে আপনার কিন্তু পুঁজিটাও আটকে আটকে পড়বে। যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, বাজারের আসি সবাই ক্যাপিটাল গেইনের আশায়, তো ক্যাপিটাল গেইনের আশায় কখনোই বিগ পার্টিরা ডিভিডেন্ড ভোগ করে না। তো বিগ পার্টিরা ডিভিডেন্ড ভোগ না করলে কি করে, তারা এই ধরেন এইটা যারা 23, 24 টাকা কিনছে, এখন এই যে 33 টাকার ঘরে কেউ নাই, এটা যত পার্সেন্টই দেখ, তারা ক্যাশ, এই যে ক্যাপিটাল গেইনে যে প্রফিটটা পাইছে, সে ক্যাপিটাল গেইনটাতে তো মোটামুটি সে ডিভিডেন্ডের চেয়ে বেশি পাইছে, এবং এই ফান্ডটা যখন সে এখন জুন ক্লোজিং এর দিকে ডাইভার্ট করবে, জুন ক্লোজিং এ, যেমন এই যে জোহরা বেগম আপা, আপনার ISN এখন কোন রেটে কিনা জানি না, যেই জায়গা আছে আপনি যদি একটু ওয়েট করে সামনে আরো ডিভিডেন্ড, এটা জুন ক্লোজিং এর হিসাবটা মিলিয়ে যদি ধরে রাখেন, বা যদি প্রাইস কম থাকে এভারেজ করে আনেন, আপনাকে প্রফিট দিতে বাধ্য, আপনাকে প্রফিট দিতে বাধ্য। যেমন সিটি ব্যাংক বলেন, বা সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বা যে কোনো ইন্স্যুরেন্স, ব্যাংক, ফাইন্যান্স, এগুলোর মধ্যে একটু সাবধান থাকবে। তবে কিছু কিছু ফাইন্যান্সের মধ্যে, যেমন ইসলামী ফাইন্যান্সটা একটু ডিফারেন্ট টাইপ, কেননা ইসলামী ফাইন্যান্সের যে রিকভারি আসছে, সে জেডে আছে, ও ডিভিডেন্ড দিলেও আরো বাড়বে, কেন সে পেনিনসুলার মতন জেড থেকে বি ক্যাটাগরিতে আসবে, বি ক্যাটাগরিতে আসলে সে আরো দূরে যাবে। জোহরা আপা, আপনার আইএসএনটা দিকে খেয়াল করেন, আপনার কিনা কত জানি না, এই যে আইএসএন যেটা বটম সাইডে আছে, এটা একটা ভালো জায়গা আছে, এখন এখান থেকে আর তেমন একটা নামার কোনো সম্ভাবনা নাই। আপনাকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ইশফাক আহমেদ ভাই। এটা আমার এই যে ইয়েটা, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনি লাইভের পরে কথা বলবেন, যদি আমার সাথে বিজনেস করতে চান পার্টনারে। তা এটা লাইভের পরে কথা বলবো ইনশাল্লাহ। তো এখানে যেই কথাটা বলছি, আইএসএনটা যদি আপনার থাকে, আপনি ওয়েট করেন, সামনে কিন্তু এটা ভালো দিকে যাবে ইনশাল্লাহ। তো এই রকম যেই বিষয়গুলো আছে, সেইগুলো অবশ্যই অবশ্যই আপনারা এখন এই ইয়ের শেয়ারগুলো থেকে, এটাকে কি বলে আপনার এই
ব্যাংক ফাইন্যান্স ইন্স্যুরেন্স থেকে সেখান থেকে একটু সতর্কতা থাকবেন। আর আপনারা এখন থেকেই জুন ক্লোজিং জুন ক্লোজিং এর মধ্যে আপনারা মনোনিবেশ করবেন। যেই শেয়ারটা বটম সাইডে আছে প্লাস ভালো ভালো শেয়ার, ওইগুলোর দিকে আপনারা নজর রাখবেন। দেখবেন আপনাদের এখন থেকে যে বিনিয়োগটা এইদিকে ঢুকবে। আপনাদেরকে গত দুইটা সপ্তাহ যাবত বারবার বলেছি যে সামনে ঈদ আসতেছে, ঈদের খরচটা যেন কোনোভাবে বিনিয়োগে না ঢুকিয়ে ঈদের জন্য আপনারা এই টাকাটা রেডি রাখবেন এবং এই টাকাটা দিয়ে আপনাদের ঈদ উদযাপন করবেন। তো যারা করেছেন টাকাটা বিনিয়োগ না করে রেখে দেন। এখন বাজারটা যেটা বলছি একটু সাইডওয়েজে থাকবে, কেননা এখন সব ডিক্লারেশনের সময়। আমরা পুরানো ইতিহাস ভুলে যাই। ইতিহাসটাকে মনে রেখে এই বাজারে যদি ধাপে ধাপে বিনিয়োগ করি বা ওই স্মার্ট ভাবে চলতে পারি, তাহলে আমাদের কোনো ক্ষতি নেই। আর যখন বাজারের জোয়ার আসে তখন কিন্তু ওই ডিভিডেন্ডকে কেন্দ্র করে জুন ক্লোজিং যেমন একটা প্লে রোল করে, ডিসেম্বর ক্লোজিং গুলো প্লে রোল করে। তো এখন আইএসএনটা আশা করছি জোহরাপা আর নামবে না, এখানেই থাকবে, এখান থেকে আবার ইউটার্ন আসবে। আচ্ছা, রিলায়েন্স ফার্স্ট, আপনাদের একটা কথা বলে, মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু সামনে কিছুটা ভালো হবে। একটা কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ডগুলোর খুব সম্ভবত সামনে ওর ডিক্লারেশন আসবে। এটা তো ফাইন্যান্স সেক্টর, ফাইন্যান্সিয়াল অ্যাক্টের মধ্যে পড়ে। রিলায়েন্সটা আছে বটমে আছে, এটা তো কালেকশন বা তারও নিচে চলে আসছে। এটার আহ, সম্ভবত এটা তার লোয়েস্টের জায়গাটা যদি আমি ফলো করি আরো নিচেও আছে, কিন্তু এই জায়গাটাকেও নামানোর চেষ্টা করছে। আ- মনে হয় না যে এখান থেকে এখানে ভালো একটা সাপোর্ট আছে। রিলায়েন্স ফার্স্ট রিলায়েন্স ফার্স্ট এখানে যেহেতু ইয়ে আছে, প্রফিটের তো বিকল্প নাই, প্রফিট তো নিতেই হবে, প্রফিটের বিকল্প নাই। যা ওই যে নগদে যাহা পাই ধরিয়া লই, বাকির খাতায় শূন্য থাক। এখন রিলায়েন্স ফার্স্টও এখানে ভালো আছে, একটা মুভমেন্ট আসবে সামনে যেহেতু ডিক্লারেশন আছে। তবে ওর একটু উপরে যে জায়গাটা 13 টাকা 80 পয়সা একটা সাপ্লাই আছে, অলমোস্ট একবার গিয়ে প্লে করে আসছে। তবে এগুলা সামনে আরো উপরে যাবে। এটাও ধরেন অলমোস্ট 14-15 টাকার, মিনিমাম তো 15 টাকার ঘরে রিলায়েন্স ফার্স্ট যাবে। একটু ধৈর্য লাগবে, ধৈর্য রাখলে হবে। রাজীব সরকার, মতিন স্পিনিং, আমি মতিনের ব্যাপারে বলেছি MATIN, এই মতিন স্পিনিং সামনে প্লে আসবে কারণ একটা বছর পার হয়ে যাচ্ছে, আবারও তাদের ডিক্লারেশন আসতেছে। মতিন স্পিনিং এর কথাটা অনেকবার আলোচনায় আনছি। যে জিনিসটা বলেছি, মতিন স্পিনিং কোম্পানি কখনো গেম করতে দেয় না, প্লে রোল করতে দেয় না। বছরে একবার ডিভিডেন্ডের টাইমে প্লে করে, সেই ডিভিডেন্ডের টাইমে 5-7-10 টাকার একটা গ্যাপ করে। এছাড়া ওই 8 আনা 1 টাকার ভিতরে মুভমেন্ট থাকে। কেননা এই কোম্পানির যত এই পাবলিক ফাংশনের যত শেয়ার আছে, এই পাবলিক ফাংশনের সবগুলা শেয়ারই মালিকের আত্মীয় স্বজনের কাছেই গৃহবন্দী আছে। অল্প কিছু শেয়ার বাহিরে আমরা ট্রেডে দেখি, ভলিউমও সবসময় দেখবেন যে একদম 0% থাকে, অল্প থাকে। এটা হচ্ছে মতিন স্পিনিং, এটা ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার, ডিভিডেন্ড বেস শেয়ার। এইটাতে যারা লং টার্ম বা অলওয়েজ ইয়ারলি, যারা বছরকে বছর বিনিয়োগের জন্য বিগ অ্যামাউন্টও যদি এখানে ইনভেস্ট করে রাখে, তার কোনো দিনও পোর্টফোলিওতে লস হবে না। বছরে যেটা 30%, 35%, 25% ভালো ডিভিডেন্ড দেয়, এটা এটা একটা মানে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। লং টার্ম বলতে কি, এটা চিরস্থায়ী ইনভেস্টের জন্য মতিন স্পিনিং খারাপ না। এই মতিন স্পিনিংটা খুবই ভালো কোম্পানি, ওদের রুল রেগুলেশন খুবই স্ট্যান্ডার্ড মানের। এটা তেমন একটা ড্যামেজ হবে না যতদিন এই কোম্পানিটার একটা গ্রো আপ আছে। তো এই জিনিসটা মতিন স্পিনিং কখনো খারাপ হবে না। আচ্ছা, এটা হচ্ছে লং ইনভেস্টমেন্টের, আপনার পুঁজি সেভ থাকবে, আপনি এটার মধ্যে বিনিয়োগ করে আপনি অন্য কাজ করেন, ঘুমান, ঘুরেন, যা কিছু করেন, কোনো সমস্যা নাই। যে রেটটাতে আছে 42, 43, 44 পর্যন্ত, নামলে 34, 35ও নামে। কিন্তু মাহবুবুর রহমান ভাই, ব্যাংক সেক্টর থেকে এখন যেটা ডিভিডেন্ডের পরে এই প্রাইসগুলো থাকবে না, সবগুলো অ্যাডজাস্টমেন্টে যাবে। তো ব্যাংকের বিষয়গুলো যে জায়গা থেকে প্লে করছে, মোটামুটি একটা গ্যাপ হয়ে গেছে। বোঝার চেষ্টা করেন, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী, এখানে আমাদের ফান্ড আটকানো মানে আমাদের গলায় রশি আটকানোর মতন। কেননা এই যে ব্যাক্সিমকো লিমিটেডটা, ব্যাক্সিমকো লিমিটেডে যারা আটকা পড়েছেন,
অনেক ভাইয়ের মানে ভিতরে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, পরিবারের খরচ চালাবে, লসে বিক্রি করবে, তাও পারছে না, কেউ পারছে না। আমি সরকার, এই নতুন সরকারের কাছে বিনীত অনুরোধ করব, সেটা প্রাইস ফল করুক যাই করুক, ব্যাক্সিমকো লিমিটেডের ফ্লোটটা যেন উঠিয়ে দেয়। ব্যাক্সিমকো লিমিটেডের ফ্লোট প্রাইসটা যদি উঠিয়ে দেয়, তাহলে অন্তত কিছু মানুষ মুক্তি পাবে, তাদের পরিবারের বেঁচে যাবে, কিছুটা যা পায় তা দিয়ে অন্তত তার প্রয়োজনটা মেটাতে পারবে। অনেক লোকের অনেক ফান্ড আটকে আছে এই ব্যাক্সিমকো লিমিটেডে। তো এইটা, এই যে বাজার উত্থান পতন যা কিছু হয়েছে, ইন্টেরিয়াম সরকার তো সেটাকে আর কোনোভাবে ফ্লোর প্রাইস তোলে নাই। আশা করছি এখন অন্যান্য বর্তমান যে সরকার আছে সে যেন এটা ইয়া করে। আক্তার ভাই, এটা কোনটা আবার? এটা স্পেশাল, এটা কি বুঝি নাই তো। তো এখন যেটা আছে, এই জিনিসগুলো আপনাদেরকে বিশ্লেষণ করে ইয়ে করলাম, বুঝালাম। তো এখন আপনাদেরকে, অনেকে আছেন ট্রেড করেন, লাভ থাকে লাভ নিতে পারেন না। যেমন আপনার এই যে একজনের কাছে পেনিনসুলা 19 টাকা কত পয়সা আছে, 30 পয়সা আছে, ইঞ্জিনিয়ার মোজারুল হাসান ভাই। এই শেয়ারটা 23 টাকা উঠলেও তারপরেও কেন প্রফিট নেন নাই? যদিও আমি বলেছি এটা 25 টাকা যাবে, তো 25 টাকা গেলে বাজার এখন যেহেতু প্রেসার ক্রিয়েট করেছে, একটা ডাউন ট্রেন্ডে আসছে, আপনাকে তো ইনস্ট্যান্ট প্রফিট টেকিং, আপনাকে প্রফিট টেকিং এর জায়গায় কখনো লক্ষ্যমাত্রার দিকে তাকাতে নাই। প্রফিট টেকিং আপনার করে আসছে, একটা 3 টাকা 4 টাকা গ্যাপ হয়েছে, আপনাকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, 25 টাকা যাবে, আমি যদি আবার নিচে আসে তখন আবার বাই করবো, অথবা যদি বাজারের সাপোর্টের বিষয় আছে, যেমন পেনিনসুলা, আমি তো সেই 11 থেকে কেনা বেচা আছি। 23-এর ঘরে 22-এর ঘরে হিউজ সাপ্লাই দিয়েছি, এখনো পর্যন্ত আমার আবারও 20 21 এই 22 পর্যন্ত অনেক করে কিনা আছে। বাট আপনি যেহেতু সেল করেন নাই, আর এখন যেহেতু আপনার নিচে চলে আসছে, এখন আর সেল করার প্রয়োজন নাই। আপনি ওয়েট করেন, একটু কারেকশনটা কমপ্লিট হইলে এটা আবার ইউটার্ন আসবে। এটা 25 টাকা তো যাবে, 25-এর উপরেও যাবে। যেহেতু সামনে থার্ড কোয়ার্টার আসবে, থার্ড কোয়ার্টারে তার ইপিএস আরও গ্রো আপ করবে। আর গ্রো আপ করার পরে যেহেতু সংসদ অধিবেশন শুরু হবে, সংসদ অধিবেশন শুরু হলে এই পেনিনসুলার সেকেন্ড ইউনিটটা চালুর জন্য যে কোনো সময় একটা ডিক্লারেশন চলে আসবে। আসলে এই শেয়ারটা কিন্তু ক্রমান্বয়ে 30 31 32 টাকা যাবে, বা আরও উপরেও যাবে। এটা একটা লং ইনভেস্টমেন্টের, শুধু বাই সেলের মধ্যে। ও আচ্ছা, স্পেশাল বলতে আচ্ছা, এসপিসিএলটা, আপনারা জানেন যে এসপিসিএল এর যে ইপিএস গ্রো হয়েছে, এবং এটার যেই ডিভিডেন্ড 20% দিছে, এটার সামনে 35% ডিক্লারেশন আসার আছে। এটা শুধু পাওয়ার সেক্টরে না, এটা রিফাইনিং সেক্টরও বটে। মানে এই সাজিবাজার, এই ইয়েটা, পাওয়ারটা কোম্পানি লিমিটেড, সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এই শেয়ারটা এই বাজার চাপের কারণে, এই যে ইরানের ইয়ের কারণেই শেয়ারটা, পুরা বাজারটা, এই শুধু এটা না, পুরা বাজারটা একটু ডাউনে আসছে। তো ডাউনে আসলেও ভয়ের কিছু নাই। আপনাদেরকে এই এই সেপ্টেম্বরের কথা বলি। সেপ্টেম্বরের 8 তারিখে, এই সেপ্টেম্বর বলতে অগাস্টের 24 25 তারিখের দিকে আমরা একবার এন্ট্রি দিয়েছিলাম এই শেয়ারটাতে। আমরা ঠিক এই লেভেলটাতে 50 51 52-তে বিক্রি করেছি। বিক্রি করার পরে আবারও কিছু শেয়ার এন্ট্রি দেওয়ার পরে শেয়ারটা কিন্তু 36 35 টাকার ঘরে চলে আসছিল। কিন্তু আমরা হতাশ হই নাই। আমি হতাশ হই নাই কেন? এটা ওই শেয়ার, যে শেয়ারটা আমাকে আবারও লাভ দিবে, আমি এখান থেকে প্রফিট পাবো, সেই কারণেই আহ, ধরে রাখছি। পরবর্তীতে এ পর্যন্ত না হলে 3 থেকে 5 বার আমি এসপিসিএল এর প্রফিট নিয়েছি। ইভেন এখনো পর্যন্ত আমার কাছে যে শেয়ারগুলো আছে, এই 47 48 49 50 51 52 বিভিন্ন রেটে কিনা আছে। তো এখান থেকে, তো এখন যেটা আছে, এটা আবারও বাজার যে কোনো মুহূর্তে ইউটার্ন চলে আসবে, একটা কালেকশন সামনে, সংসদ বসবে, পুঁজিবাজার নিয়ে আলোচনা হবে। আমাদের এখানে কিছু, হয়তো এখন যে গভর্নমেন্ট আছে তারাও চাইবে যে একটা এখান থেকে একটা প্লে রোল করতে, একটা ভালো অবস্থানে নিতে। তো যখন আসবে তখন কিন্তু এই এসপিসিএলটার যে রান হবে,
এটা আপনারা নিশ্চিত লিখিত রাখেন যে এটা আমার যে জায়গাটা এটাতে কনফার্ম হিট করবেই, সেখানে তো হিট করবে করবে আরো উপরেও এদিকে পরবর্তীতে হবে। তবে যেহেতু এখানে 75 টাকার লেভেলে হিউজ কোয়ান্টিটির সাপ্লাই আছে, একটা সাপ্লাই জোন আছে মিনিমাম, এই যে এখন 45 46 47 যে রেটেই কিনেন না কেন একটু ধৈর্য ধরে থাকবেন, এটাও 70 75 টাকার ঘরে আপনারা অনায়াসে এই বছরের ভিতরে এই ডিভিডেন্ড টাইপটাতে এটাতে পাবেন। এবার আসেন, এক ভাই বলছেন কেপিসিএল এর কথা। কেপিসিএল এই পাওয়ার সেক্টরটার মধ্যে কেপিসিএলটাও কিন্তু ভালো রান করবে। এই পুরা পাওয়ার সেক্টরের যেগুলো এখন বটম সাইডেও আছে এগুলোও কিন্তু ভালো ইউটার্ন আসবে এই এই শেয়ারগুলো। তো আপনি লস বিক্রি করছেন, যতক্ষণ পর্যন্ত আপনার শেয়ার বিক্রি না করবেন ততক্ষণ কোনো লস হিসাবে অ্যাকাউন্টেবল না, এটা আনরিয়ালাইজ লস, এটা লস না। তো আপনার এই যে আমি কিন্তু গত 2 সপ্তাহ যাবত সতর্ক করছি কিছু পয়সা ফান্ড ফ্রি রাখতে। তো আপনার আপনার তাল্লু স্পিনিং এখনো লাভ আছে। আপনি 60 টাকা 80 পয়সা কিনছেন, আজকেও 8 টাকা 10 পয়সায় ক্লোজ আছে, তাহলে এখানে তো আপনার 30 পয়সা গেইনে আছেন। লস বলছেন কেন? 30 না 80, হ্যাঁ 30 পয়সা গেইনে আছেন। তো আবার ওই যেগুলা কিনছেন এটা কোনটা, এগুলা কোনো লস নাই, এগুলা দুই একটা একদিনের টানে চলে আসবে, এগুলা কোনো লস নাই। এইসব শেয়ারগুলোর ফ্ল্যাকচুয়েশন বুঝতে হবে। বাজারে তো কিছুই বুঝেন না, যার কারণে এগুলা লস লস করেন। আর এই লস লস করতে করতে ভালো জায়গায় ঢুকছেন, বাজার কারেকশন হয়েছে, আবার বাজার ইউটার্ন আসবে, চলে যাবে। এখন আপনারা যদি আজে বাজে শেয়ার বা যেগুলো দুর্বল কোম্পানি গেমলিং করে জুয়ার খেলে ওইগুলোতে আটকা পড়লে সেটা ভিন্ন বিষয়। তো যা কিনছেন এগুলো ভালো শেয়ার, এগুলো সামনের দিকে ভালো হবে, টেনশনের কিছু নাই। আহ, এখন এই যে কিছুদিন আগে আমি একটা আলোচনা আনছিলাম ডেল্টা স্পিনিংটা, 5 টাকার ঘর থেকে 5 টাকা কত পয়সা ছিল সেখান থেকে একটা গ্যাপ দিয়েছে, আবার আজকে যে ক্যান্ডেল করেছে এটা আবারও ভালো একটা ইয়েতে 6 টাকা ইয়ে করছে। এটা টার্গেটটাও বলে দিয়েছে, এটা 60 টাকা 30 পয়সা 40 পয়সা পর্যন্ত যাবে। এটা এই 2 4 দিনের ভিতরে চলে যাবে। এটা এই সপ্তাহ আগামী সপ্তাহে এগুলো চলে যাবে, কোনো ব্যাপার না। এই যে এটা তো নতুন করে একটা আসলো, যখন যেই শেয়ারটা ভালো পজিশনে আসে সব আপনাদের সামনে ওপেনলি তুলে ধরি। যারা বিনিয়োগ করছেন, এই যে আমি যেদিন আলোচনা করছি সেদিনও পরের দিনে অনেকেই কিনছেন, লাভে আছেন। আজকে এক এক ভাইয়ে লাভ নিছে, তো উনি ওনার লাভ নিছেন ভালো, এটা খারাপ না। আবার এটা 60 টাকা যারা এখনো নিয়ে আছেন, 60 টাকা 20 30 পয়সা 50 পয়সা এটা অনায়াসে, এটা 60 টাকা 20 30 পয়সা তো একদম নিশ্চিন্তে আপনারা বিক্রি করতে পারবেন ডেল্টা স্পিনিংটা। এই বিষয়টা আমি তাল্লুর ব্যাপারেও তখন যখন 5 টাকার ঘরে ছিল, এই 5 টাকার ঘরে তাল্লুটা যখন আমি আলোচনা আনছি পরের দিনই হল্ট। যেই কিছু কিছু শেয়ারের যখন ভালো প্যাটার্ন থাকে যেদিন বলি পরের দিন দেখা গেছে হল্ট হয়ে যায়, কারণ আপনারা সবাই ইনভলভমেন্ট হয়ে যান এবং প্রফিট পান। এই 5 টাকার ঘরে যখন তাল্লুটা বলেছিলাম ঠিক যেদিন বলেছি পরের দিন হল্ট, যেতে যেতে মোটামুটি একটা জায়গায় গ্যাপ দিয়েছে। গ্যাপ দেওয়ার পরে বলেছি যে 6 টাকা 90 পয়সার উপরে যদি একবার ক্লোজ দিতে পারে, আর যদি ক্লোজ আসতে পারে, তাহলে কিন্তু এটা আবার আপ ট্রেন্ডে চলে যাবে। তো আপ ট্রেন্ডে যখন যাবে, বলেছি যে এই 7 টাকা 8 টাকা 7 টাকা 80 90 8 টাকার ঘরটাতে কিছুদিন ঘোরাঘুরি করবে, ঠিক সেইভাবে ঘোরাঘুরি করছে। এই যে এখন একটা এখানে যে বিশাল একটা ইনভলভমেন্ট হয়েছে, নেক্সট রানে তাল্লুটা খুবই দ্রুত সময় 10 টাকার ঘরের দিকে ঢুকে যাবে, কোনো কথা নাই, এখানে খুবই দ্রুত সময়ে ঢুকে যাবে। তো এখন যদি কারো ফান্ড থাকে ফ্রি, মানে ঈদের খরচ বাদে আর কি, আবার ঈদের খরচ ঢুকাই দিয়ে বিপদে পড়েন না কেউ, এই তাল্লুটা অচিরে 10 টাকা 50 60 পয়সার দিকে আপনারা আরামসে বিক্রি করতে পারবেন, যেটা আমি ওই যে অন্যান্য স্টকের সময় বুঝে বিশ্লেষণ করে বুঝে বুঝে বলছি। ঠিক আছে। আচ্ছা, ম্যাগনা পেট্রোলিয়াম, পদ্মা ওয়েল এবং যমুনা ওয়েল, এইগুলাও ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার। এগুলাও ডিভিডেন্ড, এই ডিভিডেন্ড ম্যাগনা পেট্রোলিয়াম পদ্মা ওয়েল এই শেয়ারগুলো হচ্ছে ডিভিডেন্ড কেন্দ্রিক শেয়ার। তো এইগুলার প্লে, এই পদ্মা মেঘনা যমুনার প্লে হয়েছে সেই 13 সালে। 13 সালের পরে ওইভাবে আর বড় আকারের কোনো প্লে রোল করে নাই। আজকে যদি হিস্ট্রি দেখেন এই 13 সাল পর্যন্ত,
এটা সর্বোচ্চ এই 180 190 থেকে 230 40 50 টাকা বা 220 টাকা পর্যন্ত। এর ভিতরে তার সীমাবদ্ধতা কত সাল পর্যন্ত দেখেন, এটার হিস্ট্রি দেখেন। এই হিস্ট্রিতে বিগত 13 সাল থেকে 23 আর এখন 26, মানে 13 বছরের ভিতরে এগুলার আর কোনো বড় ধরনের প্লে রোল মুভমেন্ট আসে নাই। খেয়াল করে দেখেন, আমি 13 সালে পদ্মা ওয়েল একবার কিনেছিলাম, বাট তখন এত বাজার বুঝতাম না, ধৈর্য এত ছিল না, আপনাদের মতো নিয়ে হতাশ ছিলাম। আমি প্রপার প্রফিটটা নিতে পারি নাই। তারপরও 9টা মাস আমি ওয়েট করে অল্প কিছু প্রফিটে ওই যে ধৈর্যটা তখনই হারায় ফেলায় যখন সুফলটা আসে, সুফলটা দিবে তখন হারায় ফেলে এবং তখন বিক্রি করে দেই। এটা আমাদের সবারই ক্ষেত্রে হয়, আর আমার হয়েছে বিধায় আমি এই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে মাথার মধ্যে রেখে এই বাজারে মোটামুটি 16 সাল থেকে এ পর্যন্ত আল্লাহ রহমতে কোনো স্টকে আমাকে কখনো লস দেয় নাই। অল্প লাভ হইলেও, সময় নিলেও লাভে আমি বিক্রি করেছি, এবং এটার উপরে আমার রুজি রুটি আপনারা জানেন। অথচ আপনারা এই এত বছর ধরেও মানে এই বাজার থেকে একটা লাভ করলে 10টা লস দিচ্ছেন, এবং পোর্টফোলিওর অবস্থা 12টা বানাইছেন, আরেকটা হচ্ছে বাণিজ্য মেলা বানাইছেন। দেখেন এই যে 14-15 সালে, 13-14 সালের দিকে যে প্লেটা করছিল 280 বা আরো উপরে গেছিল, এটা সম্ভবত 300 সাড়ে 300 টাকার দিকে গিয়েছিল। এই যে 300 টাকা পর্যন্ত 14 সালে, মানে 13-14 সালে এটা প্লেটা হয়েছিল। এরপরে আর হয় নাই। এখন এই পদ্মা মেঘনা যমুনাতে শুধুমাত্র ডিভিডেন্ড কেন্দ্র, তো ডিভিডেন্ড তো সারা বছর দেয় না, বছরে একবার দেয়। বছরে একবার দেয়, তো ওই একবারেই এটার প্লে রোল 10-20 টাকা মুভমেন্ট আসে, এটুকুই, যেটা মতিনের মতন শেয়ারে হয়। আমরা যারা এখন ভালো ভালো স্টকে আমরা যারা বিনিয়োগ করেছি, দেখেন এর ভিতরে যে শুধু ভালো স্টকে পয়সা দিচ্ছে তা না, কিন্তু কিছু ফাইন্যান্স সেক্টরের মধ্যে দেখেন আজ অব্দি বাড়তেই আছে। এখন এই যে এগুলা সম্ভবত 30-40 পয়সা পর্যন্ত নামাইছিল, নামানোর পরে এই যে আস্তে আস্তে এখন 2 টাকা 2.5 টাকা, এখানেও অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছেন। কিন্তু কতটা ঝুঁকি যে এটার মধ্যে ছিল আপনারা বুঝতে পারেন। যেমন গত সেপ্টেম্বর বা অগাস্ট সেপ্টেম্বরের দিকে 5টা ব্যাংক ছিল যেগুলো একীভূত করা হয়েছে এবং শেয়ারগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ওইখানেও ঠিক এইভাবে বাড়তে 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 টানা 15 দিন 20 দিন 1 মাস পর্যন্ত বাড়ার পরে হুট করে কি করছে, গভর্নমেন্ট ডিক্লার দিল এগুলা শেষ, বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়াতে কি হয়েছে, আপনাদের পুরা পুঁজিটা গেছে। তো আমার এই পুঁজি বাজারে আমার পুঁজিটা কেন আমি ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করব, যত লাভই দেখাক না কেন। একটা সময় ইউনাইটেড এয়ারও তো অনেকে লাভের আশায় তো বিনিয়োগ করেছেন, সেই ইউনাইটেড এয়ারটাও তো এই মার্কেট থেকেই তো ডিলিস্টেড হয়ে গেল। তো আপনি যদি আপনার পুঁজিটা রক্ষার্থে একটা ভালো স্টকে বিনিয়োগ করার পরে যদি কিছুটা প্রাইস কারেকশনও হয়, আপনার তো ভয়ের কিছু নাই, আপনাকে সেটা থেকে রিটার্ন দিতে বাধ্য। আরডি ফুডটা মাসাল্লাহ আহ, কয়েক দফা এটাতেও প্রফিট নিয়েছি, এখন যেখানে আছে এটা আবার নতুন করে এন্ট্রি দেওয়ার জায়গা জায়গা। আর যারা একটু উপরে 1 টাকা আটানা উপরে গ্যাপ দিচ্ছেন, গ্যাপে কিনেছেন, তাদেরও ভয়ের কিছু নাই, হারানোর কিছু নাই। আমার এই শেয়ারটাতে এই সেই গত 2-3 মাসে অন্তত কিছু কিছু করে 2বার 3বার করেও প্রফিট নেওয়া হয়েছে। আর খেয়াল করে দেখেন এই শেয়ারটা কিন্তু তেমন একটা প্রাইস গ্রো এখনো হয় নাই কেন? 19 টাকা সর্বোচ্চ যেটা নেমেছিল, 19 টাকা 40 পয়সা রিসেন্টলি যেটা ঘটেছে। আর এমনিতে বাজার ফল যখন করেছিল 14 টাকা, এটা কোনো প্রাইস না এগুলা। বাজারের মায়ের সাথে ওই যে মানে ফ্রি ফলের মধ্যে আনছে একটা, এটাও একটা টেকনিক, যে মানুষের থেকে শেয়ার হাতায় নেওয়ার জন্য একটা যে বড় জোর একটা চাপ দেয়, প্রেশার ক্রিয়েট করা হয়, যেটা গতকালকে করেছে, গত 2-3 দিনে করেছে সেই জায়গাটা। শাহনাজ পারভীনের ব্যাপার ডেল্টা স্পিনিং নিয়ে একটু আগে বলেছি, আবারও বলে দিই, 60 টাকা 20-30 পয়সা এটা যাবে, এটাকে কেউ আটকাতে পারবে না। 60 টাকা 20-30 পয়সা এটার সাপ্লাই আছে, যাবে। তো আরডি ফুডটা এখন যে জায়গা আছে, আমি আজকে আল্লাহর রহমতে এই যে 90 পয়সা করে, 20 টাকা 19 টাকা 90 পয়সা করেও কিনেছি, আমার আগেরও আছে কিছু প্রফিট, এই কিনা বেচার মধ্যে আছি। ঘুরে ফিরে এগুলাই তো আপ এন্ড ডাউনে, যে আটানা 1 টাকা 2 টাকা, ওই যে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশির মধ্যেই থেকে বাই অ্যান্ড সেলের ভিতরে আছি। সবাই
যতটুকু পাচ্ছি। এখন আরডি ফুডটা কি হবে? আরডি ফুডটা হবে সামনে আবারও থার্ড কোয়ার্টার আসতেছে, থার্ড কোয়ার্টারে আগে আগে এটার একটা প্লে হবে, সেটা মিনিমাম এই 23-24 টাকার ঘরটাতে, যে 23 টাকা 50 পয়সার ঘরটাতে সে ঢুকবেই, কোনো মিস হবে না। এই যে কেন বলছি, মুন্নু ফেব্রিকের ব্যাপারে আপনাদেরকে 19 টাকার ঘরটাতে খুব জোরালোভাবে বলছি। আল্লাহর রহমতে কে বলতে পারবেন যে আমার প্রফিট হয় নাই? এই যে এই জায়গা থেকে 19 টাকা 50, 19 টাকা 30, 40, 50-এ হিউজ কোয়ান্টিটি সব আমি বেশ আহ, আনন্দের সাথে কিনছি, আপনাদেরকেও বলছি, আপনারাও এখান থেকে ঢুকছেন। তো 19 টাকা থেকে 26 টাকা পর্যন্ত গেছে, আর কি প্রফিট চান বলেন? আমি তো টপ লেভেলটাও নেই নাই, ওই যে অল্প রুচির ভিতরে আমার যে কিছু জায়গা থেকে প্লাস আরো কিছু ইয়ের কারণেই হয়তো ফুল প্রফিটটা নিতে পারি নাই, যাক ওটা কিসমতের বিষয়। দারুণ করছেন ইশফাক ভাই, চমৎকার রেটে নিছেন। এটা আমি আহ, আজকে নিয়েছি, কালকেও আবারও কিছু নেব, ফান্ড আসছে, ঢুকবে, নেব। এখন তো কেনার সময়। ওই যে একটা গান আছে না, এখন তো সময় ভালোবাসা। এখন আমার গানটা হচ্ছে, এখন তো সময় শেয়ার বিনিয়োগ করা, 3 মাস পরে প্রফিট টেকিং করা। তো এভাবেই আমাদেরকে বাজার বুঝে বুঝে যদি আমরা ঢুকে কিনতে পারি, আমাদেরকে অবশ্যই এই বাজারে রিটার্ন দিবে না কেন ভাই? কিন্তু আমাদের যে জায়গাটা থেকে আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত যে ওভার গ্রেডি হওয়া যাবে না, ওভার গ্রেডি হইলেই বিপদ। তো এখন এই যে খান ব্রাদার্সটা যেই প্যাটার্নে বলছি ওই প্যাটার্নে কাজ করছে, একদিনের চাপের পরের দিনে আবার ওইটারে ঘুরে তাদের কাজ তারা। একটা জিনিস কি দেখেন, সিস্টেমটা এত সুন্দর, বলে গ্রাফ কাজ করে না, গ্রাফ কাজ করে না, এটা হয় না, আসলে না, গ্রাফ এটা কাজ করে। এখন এখানে অনেক কিছু বিষয় আছে, ইন্ডিভিজুয়ালি কিছু জিনিস আছে, কোন শেয়ারটাতে বিনিয়োগ হয়, কোন শেয়ারটাতে, এটাও আমি আপনাদেরকে অনেকটা বিশ্লেষণ করে বলেছি। খান ব্রাদার্স কিন্তু বেশি একটা উপরে যাবে না, প্লে রোল করবে না, করবে না। এখন খান ব্রাদার্সটা এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে বিধায় এটার নামছে না। আবার আহ, জুন ক্লোজিং চলে আসছে, সেইখানের কারণেও এটা এখান থেকে আর নিচে আসবে না আপাতত দৃষ্টিতে। এরপরে ঈদের পরে বা আর একটু আগামী কয়েকদিনে যদি এই জায়গায় টিকে থাকে, এটা একটা সময় আমি যেটা হিসাব করেছি, 64, 65 বা 66টার ঘরটা একবার হলো পাবেন, এটা মনে হচ্ছে আর কি। মিনিমাম, একদম মিনিমামও যদি হয় 60, 61 টাকার ঘরটাতে খান ব্রাদার্স একবার হলো আপনাদেরকে এই প্রাইসটা দেখাবে। এর পরবর্তীতে বাজারের উপরে ডিপেন্ড করে, তার ইপিএস থার্ড কোয়ার্টারের উপরে ডিপেন্ড করে আহ, আবার আসবে, দাঁড়াবে সৌরভ মোর্শেদ ভাই, দাঁড়াবে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই। পেনিনসুলার কথা আর কত বলবো, আমার মুখও ব্যথা হয়ে গেছে, কিন্তু আপনাদের ব্রেনের সমস্যা আছে, ব্রেনে আপনারা কথাগুলো ধরে রাখতে পারেন না, প্রতিদিন আলোচনা করি কিন্তু আপনারা ধরে রাখতে পারেন না। এখন সামিট পাওয়ারটা, এই যে দেখেন, ইয়েটার কথা বলি, ইসলামী ফাইন্যান্স আর এই যে লঙ্কা বাংলা একসাথে বুঝাই দিই। ইসলামিক ফাইন্যান্স, এই যে ইসলামিক ফাইন্যান্সটা নিয়েও আলোচনা করছি, এটা এটা আরেকটা পেনিনসুলার সিস্টেমে আগাচ্ছে। বাজার চাপের কারণে একটু ডাউনে আসছে, কিন্তু তারপরে 11 টাকার ঘরটাতে এটা সর্বোচ্চ যদি একান্ত নামে 10 টাকা 50 পয়সার নিচে নামবে না। আর ইসলামিক ফাইন্যান্সটা, ইমরান ভাই খেয়াল করেন, ইসলামিক ফাইন্যান্সটা এবার ডিভিডেন্ড দিবে, অন্তত আমি 95% নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারি। ইসলামিক এই ফাইন্যান্সটা এবছর ডিক্লারেশন আসবে। এটা এবছর ডিক্লারেশন আসবে, যেটা প্যানিনসুলার মতন বলেছি, একই প্যাটার্ন, একই জিনিস। প্যানিনসুলা তো ডিক্লারেশন দিয়ে বেড়েছে, তাই না? প্যানিনসুলাটা যখন ডিক্লারেশন দিছে, এই ইমরান ভাই আপনারে জরিমানা করলে না করলে হইব না। ইসলামী ফাইন্যান্সটা ডিক্লারেশনের আগে আগে ডাবল করছে। আর ওর গ্রাফিক্যাল চিত্র যেটা বলে, এটা আফটার ডিক্লারেশনের এই অবস্থা, বিফোর ডিক্লারেশনের এই অবস্থা, আফটার ডিক্লারেশনে এই সেটা কোথায় যাবে সেটা আপনাদেরকেও আমি একদম ধাপে ধাপে দেখিয়ে দিয়েছি। এইখানে একটা ঘর যেটা আছে এখানে তো সে ঢুকবেই, এটা কোনো মিস নাই, এটা এই যে 13-14 টাকার ঘরটাতে ঢুকবেই।
ফাইনালি এটা 16 থেকে 17 টাকা 18 টাকার ঘরে ইসলামী ফাইন্যান্সটা যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনাদের ধৈর্য কে কতটুকু রাখতে পারেন, আর কেনা বেচায় থাকবেন, উপরে যাবে সেল, নিচে আসবে বাই, এইভাবে আপ অ্যান্ড ডাউনে ফাইনালে যাবে টাটা বাই বাই বলবেন। আচ্ছা, এবার আসেন আপনার এলআরবিডির কথা বলছেন একজনে। এলআরবিডি, এলআরবিডি সাধারণত মনে হয় একটু ডাউনে চলে আসছে, রাইট? এই যে আজকে আজকে সে জায়গা হিট করছে, ভলিউমটাও বেশ ভালো হয়েছে। আগামীকালকে যেটা এলআরবিডির ঘটবে, আগামীকালকে যেটা এলআরবিডির ঘটবে সেটা হচ্ছে, আমার যে মেজারমেন্ট হিসাব করি 10 টাকা 70 পয়সা পর্যন্ত যাবে, 60 70 যে কোনো এক জায়গায় টাচ করে এলআরবিডিটা ছেড়ে দেবে। এই যে বোরহানুদ্দিন ভাই এখানে গিয়ে ছেড়ে দেবে, ছেড়ে দিয়ে এটা একদম নিশ্চিত থাকেন। আজকে ভলিউম হয়েছে, একটা রিটেস্ট চলে আসবে আগামীকালকে, এটা আপে একটা ট্রেড হয়ে এটা ছেড়ে দেবে। তো সিপালটা এখনো পর্যন্ত, এটা ওই যে বাজার বললাম না, জোয়ার আসলে সবগুলোর মধ্যে আসে, এই সিপালের ওই জোয়ারটা আসছে, ভলিউমটা ক্রিয়েট করেছে, কি অবস্থান দেখেন, তিনোটা ভলিউম ভালো, এটার একটা পজিটিভ সাইনও দেখা যাচ্ছে। তো এটা পজিটিভ সাইন দেখা যাক আর যাই থাকুক, সাপ্লাই জোনটা আপনাকে মেজর করতে হবে, আপনাকে ওইখানে মানতে হবে, আর ওইখানে না মানতে পারলে আপনার বিপদ আছে। এখন সিপালটা খুব সম্ভবত 40 41-এর পরে গিয়ে আর ধরে রাখতে পারবে না, এই আমার যে অবস্থানটা দেখছি এখন, যে অবস্থানটা, সেই অবস্থান থেকে আমি কথা বলছি। এবার আসেন দেশ গার্মেন্টস। দেশ গার্মেন্টসটা ডাউন ট্রেন্ড প্যাটার্ন হইলেও সাপোর্ট এখান থেকে আর এমন একটা প্রাইস ফল করবে না, একান্ত যদি আসেই তাহলে 101 2 3 টাকা এর ভিতরে একটু আসতে পারে, আর উপরের যে জায়গাটা 125 26 টাকার ঘরে যাবে, এটা 122 20 22 টাকার দিকে যাবে। ইনটেকের আলোচনা শেষ। পিডিএল, প্যাসিফিক ডেনিম, পিডিএল এর অবস্থানটা বেশি একটা, ফ্যাক্টরির অবস্থা ভালো না আমি জানি। এখন যেটা উঠেছে এখান থেকে, ওই যে বাজারের তালে গোলে সবগুলাই যখন ইউটার্ন আসে, সবগুলাই মানে কম বেশি ইয়েতে আছে। ওমর ফারুক ভাই, আইপিডিসি এটা ইউটার্ন আসবে, আবার একবার আসলে, একবার হলো আপনাকে 22 টাকা 50 পয়সা পর্যন্ত আইপিডিসি দেখাবে, সেই সুযোগে আপনারা সুযোগের আহ, ব্যবহারটা করে নেবেন, সদ্ব্যবহারটা করে ফেলবেন। এখন দেখেন এই পিডিএলটা আর একটা দিন মানে আগামীকালকে টানে, সম্ভবত এটা আগামীকালকে 5 টাকা 50 পয়সা আছে, 5 টাকা 60 70 80-তে গেলে এটা সাপ্লাই চলে আসবে। সুতরাং এই পিডিএলটাও আগামীকালকে উপরে একটা ট্রেড করে ছেড়ে দিবে। এবার আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা কি করবেন। তো ওরে ভাই, পেনিনসুলা ইসলামী ফাইন্যান্স যে পরিমাণে গেম গ্যাপ দিছে, যে পরিমাণে পয়সা দিছে এই বাজারের মধ্যে, এর চেয়ে ভালো পয়সা আর কোনো শেয়ারে দেয় নাই। আর সিপার্লের বিষয়টা হচ্ছে, এটা আমি যখন সতর্ক করছিলাম তখন 60 টাকার ঘরে ছিল, বলছে যে এটা থেকে একটু সাবধান, নামাইতে নামাইতে কোথায় না 28 টাকা না 30 টাকা নিয়ে আসছিল, ওইখান থেকে রিটেস্ট করে উপরে উঠছে। এটা বেশি একটা দূরের যাওয়ার শক্তি নাই, কেন এগুলা 22 23 সালের দিকে এগুলা নিয়ে অনেক গেম করছে, ওই গেম, হ্যাঁ পিডিএলটা বন্ধ, পিডিএল বন্ধ, এই কারণেই এটার ইয়ে নেই। আচ্ছা, সামিত পাওয়ারটা, এই সাবিত পাওয়ারেরও কত গুজব ঘটনা ঘটছে, এটা সম্ভবত আগস্ট মাসের দিকে একটা গুজব ছড়াইছে কি, সামিত পাওয়ারের কোম্পানি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আপনাদেরকে একটা কথা সর্বসময় আমি আগেও বলে আসছি, এই যে এই দিন, এই যে সেপ্টেম্বরের মাসের 14 তারিখে একটা নিউজ দিছিল, তো যখন মানুষ ঝাঁপায় পড়ছিল তখন তো আমি নতুন নতুন ছিলাম, আমার মানে অনেকের কাছে নতুন ছিলাম, অনেকে এইগুলা নিয়ে কিন্তু আমি এই কারণে তখন কিছু বলি না। একটা জিনিস বলছি, যে নিউজ পোর্টালের কোনো নিউজ ধরে কেউ যদি এখানে বাইসেল করে, তো সেখানে বাইসেল করলে বিপদ ঘটবে, এটা নিশ্চিত থাকেন। কেননা আপনাকে নিউজ টু সেল আর রিউমার টু বাই একটা প্রবাদ আছে,
আপনারা জানেন এখানের অনেক কিছু অনেকে অনেক আহ, গুণীজনদের কথা রেখে গেছেন। যেমন পুঁজিবাজারের এই যে কি নাম জানি ওনার, ওই যে আমেরিকার যিনি পুঁজিবাজারের সেরা একজন তো উনি সবসময় ওটা একটা প্রবাদ বা আঞ্চলিক কথাবার্তা বলা হয় আর কি, যে উনি সবসময় জেড ক্যাটাগরি দিয়ে পয়সা কামায়। আসলে বাজারে জেড ক্যাটাগরি পয়সা দেয়, কিন্তু জেড ক্যাটাগরির ভিতরে মাল মশলা থাকতে হবে, কোম্পানির গ্রো পজিটিভ থাকতে হয়, তখনই গিয়ে ওইগুলো প্রফিট দেয়। যেমনটি আপনাদেরকে এই এই পুঁজিবাজারের মধ্যে গত এই 8 মাসের ভিতরে দুইটা স্টকের মারাত্মকভাবে একদম বটম সাইডে ধরাইছি, দুইটাই ডাবল হয়েছে। একটা হচ্ছে পেনিনসুলা, একটা হচ্ছে ইসলামী ফাইন্যান্স। ইভেনচুয়ালি আরো বলছি যে এই দুইটা শেয়ার সামনের দিকে আরো আরো অনেক দূর গ্রো হবে। তো ইন্ট্রাকোটা বাজার যখন চাপ দেয়, কোনোটারে মাপ দেয় না। তো সেই হিসাবে একটা কারেকশন হয়েছে এখন। যে জিনিসটা হচ্ছে যে সামনে জুন ক্লোজিং কে কেন্দ্র করে ওয়ারেন বাফেট, রাইট, ওয়ারেন বাফেট, হ্যাঁ মনে হয়েছে, ওয়ারেন বাফেটের কিছু ডায়লগ আছে। এটা উনি লিখছে কিনা জানি না, ওনার নাম দিয়ে এই ডায়লগগুলো বলা হয় যে নিউজ টু সেল, রিউমার টু বাই। আর ওয়ারেন বাফেটের একটা সূত্র হচ্ছে দীর্ঘমেয়াদে জেড ক্যাটাগরির ভালো ফান্ডামেন্টাল যেগুলো ভালো হবে, গ্রো হবে, বিজনেস ভালো হবে, ওইসব শেয়ারগুলো যাচাই বাছাই করে কিনে রাখলে 6 মাস 1 বছরের মধ্যে টাকা ডাবল রিডাবলও হয়। এরকম ঘটনা ঘটে, তো সেটাও হয়েছে, হবে। যেমন পেনিনসুলার একটা আছে, ইসলামী ফাইন্যান্স আরেকটা আছে, এই দুইটা অনেক অনেক উপরের দিকে যাবে ওয়ারেন বাফেটের মতন। সেই স্টকগুলোই বাছাই করে এই আমার আমার পাইছি। এর ভিতরে আরো অনেক শেয়ারও বাড়ছে, ডাবল হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু একটা বেসিক বিষয় জেনে শুনে যে জিনিসগুলো হাতে ধরে পেয়েছি সেগুলো আপনাদের সাথে একদম বটম থেকেই শেয়ার করে আসছি, এবং এখানে সবাই উপকৃত হয়েছেন। আরেকটা শেয়ারও মোটামুটি ডাবলের দিকে যাচ্ছে, সেটা হচ্ছে তাল্লু স্পিনিংটা ডাবল হবেই। 5 টাকার ঘরে বলছি, এটা নিশ্চিত থাকেন 10 টাকা 10.5 টাকার ঘরে যাবেই যাবে, কোনো মিস হবে না। আচ্ছা, বলছি এই ইন্ট্রাকোটা ডাউন ট্রেন্ডে আসছে, মোটামুটি একটু একটা জায়গায় সাপোর্ট ধরে রাখতে পারে না। এখন ইন্ট্রাকো যে জায়গা আছে, এটা আমি যদি প্রিভিয়াস সাইডটা দেখি তাহলে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, এইখানে আর হয়তো সর্বোচ্চ 8 আনা কমতে পারে। কালকে এটা বাউন্স ব্যাক আসবে, এই ইন্ট্রাকোটা কালকে একটা বাউন্স ব্যাক আসবে এটা ইন্ট্রাকোটা। আচ্ছা, আর হচ্ছে এই সামিত পাওয়ারের যেটা বলছেন, তো সামিত পাওয়ারটা, এই যে সামিত পাওয়ার যেটা, এটা ডাউন ট্রেন্ডে আছে এখন। আরো একটু দেরি হবে, আরেকটু দেরি হবে, এটাও আরেকটু দেরি হবে। এই সামিট পাওয়াটা আরেকটু দেরি হবে। যাই হোক, 1 ঘন্টা হয়ে গেছে, অনেক আলোচনা, শিক্ষামূলক আলোচনাগুলো আমি করেছি আপনাদেরকে। এখন যেটা হবে, একটু সাইডওয়েজে থাকতে হবে অবশ্যই আপনাদেরকে। সাইডওয়েজে থেকে আরেকবার মানে আপনাদেরকে রিমাইন্ডারে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, এই 3টা সেক্টরের এই মাসের এই মাঝামাঝি থেকে 30 তারিখ, মানে মার্চের 30 তারিখ পর্যন্ত, তো মার্চের 30 তারিখের মধ্যে তো ধরেন বন্ধ পড়ে যাবে, আহ, বন্ধ আছে। সুতরাং ব্যাংক সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টরের এবং ফাইন্যান্স সেক্টরের ঘোষণা আসবে। এই ঘোষণা আসার আগে আগে কিছুটা আপ অ্যান্ড ডাউনের টান হবে। যদি আপনারা জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের কথাটা মাথায় থাকে, মনে রাখতে পারেন, এই জায়গাতে সতর্কতা অবলম্বন করে ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স থেকে প্রফিট টেকিং বলেন, স্টপ লস বলেন, কিনা দাম বলেন, পেলে বের বের হয়ে আসাটা বের হয়ে আসাটা আপনাদের জন্য সবচেয়ে উত্তম বুদ্ধি হবে, একটা বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। আর ওই দিক থেকে বের হয়ে এখন থেকে যে যেমন কেডিএস শেয়ারটা এত বটমে আছে, এইখানে এন্ট্রি দিবেন। আরো তো এটা 39, 40, 41, 42 এগুলা কোনো প্রাইসই না, এগুলা সামনে জুন ক্লোজিং এর শেয়ার। এখন যে কালেকশনটা হচ্ছে আগামী 3 মাসে, জুন পর্যন্ত, জুলাই পর্যন্ত আপনাদেরকে যে রিটার্ন দিবে, অকল্পনীয় রিটার্ন আপনারা পাবেন এই শেয়ারগুলো থেকে, যেমনটি পেয়েছেন ডিসেম্বর ক্লোজিং এ। অক্টোবর, নভেম্বর থেকে বারবার বলছি ওইদিকে নজর দেন,
যারা দিয়েছেন তারা প্রফিট নিয়েছেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই পর্যন্ত নিয়েছেন। এখন ঠিক সেম একই কথা আবারও বলছি, জুন ক্লোজিং শেয়ারগুলোর দিকে জোরালোভাবে যান, যেমন কেডিএস বলেন, আরডি ফুড বলেন, পেনিনসুলা বলেন, তারপরে তাল্লু স্পিনিং খুবই দ্রুত সময়ে এটা 10 টাকার ঘরে যাবে। তো এই শেয়ারগুলোতে যদি আপনারা এখন যে প্রাইসগুলো আছে পেনিনসুলা সহ যেগুলো বলছি, এসপিসিএল বলেন, সিনো বাংলা বলেন, নেক্সট টাইম আপনারা এগুলো আগামী জুন জুলাইয়ের মধ্যে 30 to 50 প্লাস 100%ও অনেকগুলো শেয়ারে প্রফিট পাবেন। ঠিক আছে, এই যে ডেল্টা স্পিনিং 60 টাকা 20 30 পয়সা, এইটা এই ধাপে চলে যাচ্ছে। আবার ওইটা কালেকশন করে যদি 60 টাকা 20 30 পয়সাটা পার করতে পারে, নেক্সট রাউন্ডে 9 সাড়ে 9 দিকে যাবে। তবে এই মুহূর্তে 60 টাকা 20 30 পয়সার উপরে আশা করা যাবে না। এই শরীফ ভুইয়া ভাই, আমি এই আরডি ফুড এগুলো নিয়ে আলোচনা করেছি অনেক ইয়েতে। আর এগুলো টোটালি জুন ক্লোজিং, নো প্রবলেম, টেনশনের কিছু নাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাল্লাহ আবারও দেখা হবে। তো ওই যে একটা গান গাইতে মন চাইতেছে আজকে, ওই যে তোমার ঘরে বাস করে কারা হায় ও মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে ছবি আঁকে এক মনে ও হইও মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হইও মন। একজনে ছবি আঁকে এক মনে ও হইও মন, আরেকজনে বসে বসে রং মাখে। আবার আরেকজনে আরেকটা লাইন আছে, আর বলতে পারতেছি না, হাসি এসে পড়ছে। যাক, এটাও অনেকে আমার অনুরোধ করে, ভাই গান গায়েন, গান গাইলে ভাল লাগে। ওই দিন বলছে, সেই ছবি কান নষ্ট করে কয়জনা কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আল্লাহ হাফেজ।